সকালবেলা ঘুম থেকে উঠেই মনের ভিতর খুশি খুশি লাগছে, কারণ আজ অনেকদিন পর মামার বাসায় যাব। তার জন্য বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। খাবার টেবিলে দেখি আম্মু বসে আছে, মনে হয় আমার জন্যই বসে আছে। কি রে, তোর ঘুম ভাঙলো? আজ না তুই তোর মামার বাসায় যাবি? হ্যাঁ, যাবো তো মামার বাসায়। আজ দুপুরে রওনা দেব। এখন খাবার দাও তো, ক্ষুধা লাগছে। ঠিক আছে, সাবধানে যাবি। এখন টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমাকে খাইয়ে দাও। আমি তোমার হাত ছাড়া খাই না, তা তো জানোই। আচ্ছা আয়, আমি খাইয়ে দিচ্ছি। এরপর আম্মুর হাতের খাবার খেয়ে রুমে চলে গেলাম। আরে ধুর, আবার পরিচিতিতে ভুলে গেছি। বরাবরের মতো আমি আপনাদের মাহফুজ আছি আপনাদের সাথে। এবার অনার্স দ্বিতীয় বর্ষে, বাবা মায়ের একমাত্র সন্তান। বাকি তথ্যগুলো আমার আইডিতে পেয়ে যাবেন, লেখকের কথা। তারপর মামাকে ফোন দিলাম। একবার বাজতেই মামা ফোনটা ধরে ফেলল। হ্যাঁ মাহফুজ, বল তোর কি খবর? আর আজ না তোর আমার বাসায় আসার কথা? হ্যাঁ, আসবো তো, আজকেই আসবো। কিন্তু তোমার বাসা তো আমি চিনি না। সেই কতদিন আগে ছোটবেলায় গিয়েছিলাম। হ্যাঁ, তুই বাসে উঠে নিউ সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়। তারপর নিউ সিটিতে নেমে আমাকে ফোন দিবি। আচ্ছা, ঠিক আছে। আমি আজ দুপুরে রওনা দেব। কিন্তু মামা, তোমার মেয়েটার কি খবর গো? হ্যাঁ, অনেক ভালো আছে। তোরা সেই ছোটবেলায় কত খেলা করতি। আচ্ছা বাসায় আয়, তারপর দুইজন মিলে গল্প করবি। ওকে মামা। এরপর কথা শেষ করে রেডি হয়ে নিলাম। ও, আমার মামা তো বোনের নাম জারা। এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। সে ছোটবেলায় দেখেছি ওকে। এখন যে কেমন চেহারা হয়েছে আল্লাহই জানে। মামার বাসায় গিয়ে দেখবো ওকে। এরপর আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম মামার বাসার উদ্দেশ্যে। সোজা বাস স্ট্যান্ডে গিয়ে নিউ সিটির উদ্দেশ্যে টিকিট কাটলাম। বাসের ভেতর বসে আছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। বাসের ভিতর বসে ইয়ারফোনটা কানে দিয়ে গান শুনছি, কারণ যেতে যেতে 2 ঘন্টা সময় লাগবে। গান শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ করেই হেল্পারের ডাকে ঘুম ভাঙলো। এরপর দেখি আমি নিউ সিটিতে পৌঁছে গেছি। এরপর বাস থেকে নেমে মামাকে ফোন দিলাম। হ্যাঁ, কোথায় তুই? মামা, আমি তো নিউ সিটিতে পৌঁছে গেছি। এখন কোথায় যাব কিছুই তো চিনি না। চিন্তা করিস না, তুই রিক্সাকে বলে এলিফ্যান্ট রোডে চলে আয়। আর আমি তোর ফোনে আমার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি। ওকে মামা, তুমি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দাও। এরপর একটা রিক্সা নিয়ে এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে শহরের চারপাশ দেখতে লাগলাম। শহরটা বেশ সুন্দর সাজানো গোছানো। আমার অনেক ভালো লাগলো এই পরিবেশটা। একটু পরে রিক্সা এসে এলিফ্যান্ট রোডে থামলো। এরপর রিক্সা থেকে নেমে ওয়ালেটটা বের করে ভাড়া দিলাম। এরপর হাঁটতে লাগলাম মামার বাসার দিকে। মামা আমার ফোনে তার বাসার লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমি চারপাশে পরিবেশ দেখতে দেখতে এগোতে লাগলাম। আমার হাঁটতে ভালো লাগছিল, কারণ নতুন জায়গায় সবকিছু দেখতে আমার অনেক ভালো লাগে। মামার দেওয়া ঠিকানা অনুযায়ী হাঁটতে লাগলাম সামনের দিকে। কিন্তু অনেক সময় হাঁটার পরেও ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে অনেক ক্লান্ত হয়ে গেছি। কি যে করি এখন, এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম সামনের দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ করেই কিছু একটার সাথে বেশ জোরে ধাক্কা খেলাম। কিন্তু ধাক্কাটা খেলাম কিসের সাথে? আর তখনই হঠাৎ ঠাস করে ডান গালে একটা চড় মেরে দিল। এরপর ভালো করে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মিয়া, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? এমনিতেই ঠিকানা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, তারপর মেয়েটাই বিনা কারণে আমাকে চড় মারলো। আমি ইচ্ছে করে কি ধাক্কা দিয়েছি নাকি? হ্যাঁ, আমারও রাগ উঠে গেল। এরপর আমিও ঠাস ঠাস করে মেয়েটির 2 গালে 2টো চড় মেরে দিলাম। ওই কুত্তা, তুই আমাকে চড় মারলি কেন? ওই কুত্তি, আগে বল তুই আমাকে চড় মারলি কেন? তুই আমাকে ধাক্কা মারলি কেন? তাই তো চড় মেরেছি। ও, তুই মনে হচ্ছে বিশ্ব সুন্দরী যে তোকে ধাক্কা মারতে যাব? পেতনির মতো চেহারা, তার আবার এত দেমাগ। হ্যাঁ, ওই কি বললি তুই? আমি পেতনির মতো দেখতে? পেতনি মানে? পেতনির থেকেও খারাপ চেহারা তোর। যাই হোক, এখন ঝগড়া বাদ দাও। আর আমার এই ঠিকানাটা কোথায় একটু বলে দাও। আমি কি জন্য তোকে ঠিকানা বলতে যাব? হ্যাঁ, তুই আমাকে পেতনি বললি কেন?
আমি এখন এক জায়গায় জরুরি কাজে যাচ্ছি, তাই কিছু বললাম না, না হলে এখানে তোর অবস্থা খারাপ করে দিতাম। বলেই আমার পাশ কাটিয়ে চলে গেল। মেয়েটাকে হেব্বি রাগিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, মেয়েটি মোটেও পেতনির মতো দেখতে নয়। মেয়েটি একটা বোরখার উপর সুন্দর করে হিজাব পরেছে, মুখটা খোলা আর চোখে কাজল দেয়া। মেয়েটির চোখে অসম্ভব রকমের মায়া আছে, যে কোনো ছেলেকেই আকর্ষণ করার জন্য যথেষ্ট। যাই হোক, আবারও হাঁটতে শুরু করলাম। অনেক খোঁজার পর অবশেষে মামার দেওয়া ঠিকানায় পৌঁছালাম, কিন্তু অনেকগুলো বাসার মধ্যে কোনটা মামার বাসা সেটা খুঁজে পাচ্ছিলাম না। মামাকে ফোন দিলাম, একেবারেই ফোনটা ধরলো। মামা, তোমার ঠিকানায় আসছি, কিন্তু তোমার বাসাটা খুঁজে পাচ্ছি তুই 1 মিনিট দ্বারা আমি বের হচ্ছি। না। এরপর দাঁড়িয়ে ওয়েট করতে লাগলাম। একটু পর মামা একটা বাসা থেকে বের হয়ে আসলো, আমাকে দেখেই জড়িয়ে ধরলো। কত বড় হয়ে গেছিস তুই, অনেকদিন পর দেখলাম তোকে। আমাকে কি এইভাবে দাঁড় করে রাখবে বাইরে নাকি? হ্যাঁ, ভেতরে নেবে না নাকি? অনেকদিন পর তোকে দেখলাম। ও হ্যাঁ, বলেই তো গিয়েছিলাম, তুই যে বাইরে দাঁড়িয়ে আছিস, চল ভিতরে চল। হ্যাঁ চলো। এরপর বাসার ভিতরে গেলাম। মামার বাসাটা দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। এরপর কলিং বেল দিতেই মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মামি জড়িয়ে ধরে কেঁদে দিল। আমার কথা তো ভুলেই গেছিস। সে কবে ছোটবেলায় তোকে দেখেছিলাম, আর আজ দেখলাম অনেক বড় হয়ে গেছিস তুই। তুমিও কি শুরু করলে মামি? হ্যাঁ? আমাকে কি দরজার বাইরে দাঁড় করে রাখবে নাকি ভেতরে নিয়ে যাবে? সে কি রে, তুই বাইরে দাঁড়িয়ে থাকবে মানে? তুই হলো আমার ছেলে, তোকে কি বাইরে রাখবো নাকি? আয় ভিতরে আয়। কোনটা? হ্যাঁ চলো। এরপর মামা মামির সাথে ভেতরে গেলাম। বাহ, ভেতরটা তো অনেক সুন্দর করে সাজানো। মামি সোফায় বসতে বলে ফ্যানটা অন করে দিল। এরপর আব্বু আম্মুর শরীর কেমন আছে জিজ্ঞাসা করলেন, আরো কত কিছু জিজ্ঞাসা করলেন, অত মনে নেই। মাহফুজ, যা ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে তো দেখছি না, কই তোমার মেয়ে? দেখবি কেমন করে, একটু আগেই কলেজে গেছে। কি একটা কাজ আছে বললো, তবে একটু পরেই চলে আসবে। হুম। এরপর মামি ওয়াশরুমটা দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে বাড়িটার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মামার বাসার রুমটা মামার বাসায় 4টা রুম, সবগুলোই অনেক সুন্দর করে গোছানো। তবে একটা রুম সব থেকে বেশি সুন্দর করে গোছানো। আমি সেই রুমেই গেলাম। এরপর রুমের দরজা আটকে দিয়ে রুমটা দেখতে লাগলাম। রুমের দেয়াল বরাবর একটা খাট রাখা, বিছানাটা খুব সুন্দর করে সাজানো। বিছানা দেখে ঘুম চলে আসছে আমার। রুমের একপাশে একটা পড়ার টেবিলটাতে অনেকগুলো বই সুন্দর করে সাজানো। এগুলো দেখে বেশ ভালোভাবে নিশ্চিত হয়ে গেলাম যে এটা আমার মামার মেয়ের রুম। তাতে আমার কি, আমি এখন বিছানায় বসে বিশ্রাম করি। এরপর বিছানায় হেলান দিয়ে বসে ফেসবুকিং করতে লাগলাম। এমন সময় দরজায় কে যেন নক করলো। ধুর, এমন সময় আবার কে আসবে? অনেক বিরক্তি ভাব নিয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। এরপর দরজা খুলতেই তো আমার চোখ কপালে উঠে গেল। বাইরে তাকিয়ে দেখি রাস্তায় যে মেয়েটির সাথে ঝগড়া করে আসছি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাকে দেখে তো বহু গুণে অবাক হয়েছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে। ওই ছেলে, তুই এখানে আমার বাড়িতে কি করিস? তোর বাড়ি মানে নাকি? এটা আমার নিজের মামার বাড়ি, কই থেকে উড়ে এসে জুড়ে বসছে এখানে? আমি উড়ে এসে জুড়ে বসেছি? আম্মু, এই আম্মু, এই ছেলেটা এখানে কি করছে? এই যারা, কি শুরু করলি তুই, বলতো? এত চিল্লাচ্ছিস কেন? আম্মু, এই বাজে ছেলেটা এখানে আমার রুমে কি করছে? আর ও এই বাড়িতে কেন? খারাপ ছেলে মানে? ও তো তোর জাহিদ ফুফার ছেলে মাহফুজ। আজ এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে, আর তুই কি শুরু করলি? ও, তাহলে এই সেই জাহিদ ফুফার বান্দর পোলা। জানো আম্মু, আজকে রাস্তায় ও আমাকে চড় মারছে আর পেতনিও বলছে। মামি, তাহলে এটাই আমার মামার পেতনির মেয়ে? হ্যাঁ, তবে পেতনি হলো চেহারাটা ভালো হয়েছে। অনেক ঝগড়া হয়েছে তোদের, এখন খেতে আয় দুজনে, আমি খাবার দিচ্ছি তোদের। আর মাহফুজ তো তোকে চিনতো না বলেই হয়তো এরকম করেছে। এখন দুজনে খেতে আয়, আর মাহফুজ পাশের রুমে তোর বিছানা তৈরি করা আছে, তুই ওইখানে থাকবি। এরপর আমি জারার দিকে তাকালাম। আমাকে মুখ ভেঙচি কেটে রুমে চলে গেল। এরপর আমিও খাবার খেতে টেবিলে চলে গেলাম।
টেবিলের কাছে গিয়েই তো অবাক হয়ে গেলাম। পুরো টেবিল জুড়ে সব আমার পছন্দের খাবারগুলো সাজিয়ে রাখা। তবে সব থেকে বেশি পছন্দ করি মুরগির মাংস আর পোলাও। আমার তো এইসব খাবার থেকে প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তখনই মামি আসলো। মামি, এত কিছু কার জন্য রান্না করেছো তুমি? কেন রে, সব তো তোর জন্যই রান্না করছি, তোর পছন্দ হয়নি? কি যে বলো মামি, সবগুলো আমার প্রিয় খাবার, অনেক পছন্দ হয়েছে আমার। হুম, খেতে বস। এরপর খেতে বসলাম, আর তখনই যারা আসলো, সাথে মামা। সবাই মিলে খেতে লাগলাম। উফ, খাবারটা অনেক ভালো রান্না হয়েছে, মুখে লেগে থাকার মতো, একদম লাজবাব। সবাই মিলে খেতে খেতে অনেক গল্প করলাম। মামা আমার পড়াশোনার বিষয় সহ আরো অনেক কিছুই জানলো। এরপর খাবার খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। ক্লান্ত থাকার কারণে চোখের উপর ঘুম এসে নাড়া দিল। এরপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেল বেলায়। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুম থেকে বের হলাম। দেখি মামা মামি সোফায় বসে গল্প করতেছে। মামি, যারা কোথায় গো? যারা ওর নিজের রুমেই আছে, যা গিয়ে কথা বল। এরপর আমি যারা রুমের সামনে গেলাম। গিয়ে দেখি যারা বই পড়ছে। আমি দরজা নক করলাম। আসতে পারি যারা ম্যাম? বাবা, তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিচ্ছিস? আগে তো হুটহাট করে ঢুকে পড়তিস। ধুর পাগলি, তখন তো ছোট ছিলাম, তাই বুঝতাম না। এখন তো তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ হইছে, এখন রুমে আসেন। এরপর আমি যারার রুমে ঢুকলাম। গিয়ে যারার পাশে বসলাম। ওই যারা, আমার সাথে এখন ঘুরতে চলতো, তোদের শহরটা ঘুরে দেখে আসি একটু। ওকে চল। এরপর যারার সাথে ঘুরতে বেরোলাম। একটা রিক্সা নিয়ে দুজনে একটা পার্কে গেলাম। ওখানে অনেকটা সময় কাটালাম। তারপর যারা ফুচকা খেতে চাইলো, তখন আমি ওকে ফুচকার দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ালাম। যারা ফুচকা খাওয়া দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম। যেখানে আমি 3টা ফুচকা শেষ করতে পারলাম না, সেখানে ও পুরো একবারই ফুচকা শেষ করে ফেললো। যারা, আইসক্রিম খাবি? এরপর যারার জন্য চকলেট আইসক্রিম কিনলাম। যারা আইসক্রিম পেয়ে অনেক খুশি হলো। এভাবে দুইজন অনেক মজা করলাম সারা বিকেল জুড়ে। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে নিয়ে গেলাম যারাকে। ওর পছন্দ মতো সব খাবার। এরপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম যারাকে। ওর পছন্দ মতো সব খাবার অর্ডার করতে বললাম। কিরে, আজ এত খাওয়াচ্ছিস, ব্যাপারটা কি? আরে কিছু না, এমনি আজ এতদিন পর আসলাম তো, তাই ট্রিট দিলাম আর কি। তারপর দুজনে খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। এরপর একটা রিক্সা ডাক দিলাম। আমি মামার বাসার ঠিকানা দিলাম। এরপর দুজনে রিক্সায় উঠে বসলাম। রিক্সা তার আপন গতিতে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর বাসার সামনে এসে রিক্সা দাঁড়ালো। আমি নেমে রিক্সাওয়ালাকে 1000 টাকার একটা নোট দিলাম। তারপর যারাও নেমে গেল। আরে বাবা, রেখে দেন তো। এরপর বাসার ভিতরে চলে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম। মামি এসে দরজা খুলে দিল। এরপর সোজা আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল। মামি এসে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। এরপর আমি রুম থেকে বেরিয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। এরপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। কিরে, তোদের ঝগড়া মিটমাট হয়েছে? হ্যাঁ মামি, হয়েছে। ওদের তো সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, সেই ছোটবেলা থেকে। খাওয়ার পর শেষ করে রুমে চলে গেলাম। বিছানায় বসে মোবাইল টিপছি। এমন সময় যারা পেতনির আগমন। কিরে পেতনি, কিছু বলবি? হ্যাঁ, বলতেই তো আসছি। তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি দে। যারার কাছে ফোন নাম্বার আর ফেসবুক আইডি দুটোই নিলাম। তখনই আমার ফোনে বেজে উঠলো। তাকিয়ে দেখি আনো নম্বর। ওইটা আমার নাম্বার, সেভ করে রাখ। ওকে। যারা রুম থেকে চলে গেল। আমিও ফ্রেন্ডের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মিষ্টি মেয়ে নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসলো। ওই আমি যারা। ও পেতনি, তাহলে এটা তোর আইডি? ওই হারামি, তুই আমাকে কি বললি? কই, কিছু বলিনি তো। আমি এখন ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, ওকে, গুড নাইট। গুড নাইট। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি একটা মেয়ে আমার সামনে হাঁটু গেড়ে ফুল দিয়ে আমাকে প্রপোজ করছে। মেয়েটাকে দেখতে অসাধারণ। আমিও মেয়েটার প্রেমে পড়ে গেছি। আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম। মেয়েটাও আমাকে জড়িয়ে ধরলো। তখন কি যে একটা অনুভূতি হচ্ছিল। ধ্যাট, তখনই আমার পুরো শরীরে পানিতে ভিজে গেল।
আরে এখানে আবার পানি আসলো কই থেকে? আমার ঘুমটা ভেঙে গেল তখনই। চোখ খুলে দেখি যারা বালতি হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ সবকিছু স্বপ্ন ছিল। আরে কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, ওই পত্নী এসে সব কিছু শেষ করে দিল। ওই পেতনি, তুই আমার গায়ে পানি দিলি কেন? কত সুন্দর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিলাম, তুই এসে সব ভেস্তে দিলি। তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, উঠোস না কেন? তাই তো পানি মারলাম। আম্মু খেতে ডাকতেছে, খেতে আই বলেই যারা চলে গেল। সারা শরীর পানিতে ভিজে গেছে, তাই উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। সবাই আমার জন্য টেবিলে বসে ওয়েট করছে। এরপর সবার সাথে খেতে বসলাম। আজকেও মামি আমার সব পছন্দের খাবার রান্না করেছে। অনেক মজা করে খেলাম সবাই। খাওয়ার পর সবাই মিলে আড্ডা দিতে বসলাম। গতকাল আসার পর থেকে সবার সাথে বসা হয়নি। সবাই আড্ডা দিতে লাগলাম। যার আর খারাপ লাগছে বলতো, তাইও নিজের রুমে চলে গেল। তখন আমি, মামি আর মামা কথা বলতে লাগলাম। আমার মামা বড় মিশুক মানুষ, সবার সাথে অতি সহজে খুব মিশে যেতে পারে, খুব বেশি মিশে যেতে পারে। আমাকে দুজনকেই অনেক ভালোবাসে, দুজনেই আমাকে দুজনেই অনেক ভালোবাসে। তাদের কথাই যেন শেষ হতে চাইছে না। মাহফুজ, যারা ব্যবহারে কিছু মনে করিস না। মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। হ্যাঁ, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটা তো মাশাআল্লাহ একদম মামির মতোই সুন্দরী হয়েছে। তাহলে যারাকে তোর পছন্দ হয়েছে? মানে কি বলতে চাইছো তুমি? এরপর মামা যা বললো তা শুনে তো আমার মনের ভিতর লাড্ডু ফুটতে লাগলো। হ্যাঁ, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটা তো মাশাআল্লাহ একদম মামির মতোই সুন্দরী। তাহলে যারাকে তোর পছন্দ হয়েছে? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি, সেই তোদের ছোটবেলা থেকে। তুই যদি যারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দিব। মামার কথা শুনে তো মনে মনে প্রচন্ড খুশি হলাম, কারণ ছোটবেলা থেকেই যারাকে আমার ভালো লাগতো, আর এখন তো দেখি মেঘ না চাইতে জল। হ্যাঁ মামা, আমি যারাকে পছন্দ করি। তবে ও কি আমাকে মেনে নেবে? সেটা দায়িত্ব তোর, তুই যারাকে বুঝাবি। মামার কথা শুনে তো উড়ো ধরে নাচতে ইচ্ছে করতেছে। না থাক, আপনাদের সামনে আর নাচবো না, ঘরে গিয়ে লুঙ্গি ড্যান্স দিব। খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে যারার কথা ভাবতে লাগলাম। পেদিনে রাজি থাকলে ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না। যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে। ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। এরপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। গোসলের পর পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই মামির কাছে গেলাম। মামি, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। যা গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। মামার যারা কোথায়? যাক ভালো হয়েছে, যাই পেতনিটাকে একটু জ্বালিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলাই আছে, কিন্তু রুমে কেউ নেই। কোথায় আছে তা দেখার জন্য রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে দেখি কোথাও নেই। এটা কি হলো? পেতনিটা আবার গেল কই? তখনই পানি পড়ার শব্দ শুনতে পেলাম। তার মানে পেতনিটা হয়তো গোসল করছে। যারা টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পে বই রাখা। আমি গল্পে বই পড়ি না, তাও কৌতূহলবশত বইটা পড়তে লাগলাম। গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো, তাই বাকিটা পড়তে শুরু করলাম। ওই হারামি, তুই এখানে কি করছিস? হঠাৎ জারার কথা চমকে উঠলাম। কখন যে ওখানে এসছে বুঝতে পারিনি। এবার জারার দিকে তাকিয়ে তো আমি পুরো টাসকে খেয়ে গেলাম। যারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে আর চুল বেয়ে ফোটা ফোটা পানি পড়ছে। তখন ওকে একটা পরীর মতো লাগছিল। ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। ওইভাবে কি দেখিস তুই? জীবনে কোনো মেয়ে দেখিস নাই? জারার কথায় আমার ধ্যান ভাঙলো। না মানে মেয়ে মানুষ তো দেখেছি, কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে আসছে। আমার কথা মনে হয় যারা লজ্জা পেয়েছে, তাই চোখ নামিয়ে ফেললো। হইছে, আর পাম দেওয়া লাগবে না। এখন যা, আমি কাপড় চেঞ্জ করব। আমি থাকলে কি সমস্যা? তোকে যেতে বলছি কিন্তু। আরে যাচ্ছি যাচ্ছি। এরপর যারা রুম থেকে চলে আসলাম, আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে
ফোন টিপতে লাগলাম। আমার কয়েকটা ফ্রেন্ড দেখি লাইনে আছে, তখন তাদের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মামি এসে খাবার জন্য ডেকে গেল। এরপর আমিও খেতে চলে গেলাম টেবিলে। গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে আসছে, সাথে মামি আর যারা বসে আছে। এরপর আমিও খেতে বসলাম। আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে। খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম। এরপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারলাম না। ঘুম ভাঙলো একবারে বিকেলে। উঠে ফ্রেশ হয়ে নিলাম, বাইরে গেলাম একটু ঘুরতে। আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি গিয়ে একটা পার্কে বসলাম। সামনে দেখি বাদাম বলা যাচ্ছে, তাই বাদাম কিনে নিতে গেলাম। সামনে দেখি বাদাম বলা যাচ্ছে, তাই বাদাম কিনে খেতে লাগলাম। পার্কের পরিবেশটা অনেক ভালো লাগছিল। কখন যে সন্ধ্যা হয়ে আসছে খেয়ালই করিনি। এরপর পার্কের বাইরে এসে যারার জন্য একটা আইসক্রিম, চকলেট আইসক্রিম নিলাম, কারণ চকলেট আইসক্রিম যারা অনেক পছন্দ করে। এরপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম যে আজকেই যারাকে বিয়ের কথা বলবো। একটু পর রিক্সা বাসার সামনে চলে আসলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। এরপর বাসায় গিয়ে কলিং বেলটা বাজালাম। যারা এসে দরজা খুলে দিল। কিরে, কই গেছিলি? আরে বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। ও, এরপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইল রেখে রুম থেকে বের হলাম। দেখি মামা চলে আসছে। মামার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেল। সবাই মিলে খাবার খেয়ে নিলাম। সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। ফেসবুকিং করছিলাম রুমে বসে। হঠাৎ মনে পড়লো যে যারাকে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম, তাই আর দেরি না করে যারা রুমের দিকে গেলাম। কিন্তু আফসোস, রুমে কেউ নেই, দরজাও খোলা রাখা। মামির কাছে শুনলাম যারা কোথায়। মামি বললো হয়তো ছাদে গেছে। আমিও ছাদে চলে আসলাম। যাওয়ার সময় যারা আইসক্রিমটা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য। ছাদে গিয়ে দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এরপর আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমি যে ওর পেছনে দাঁড়িয়ে আছি পেতনিটা এখনো টেরই পায়নি। এরপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম। হঠাৎ করে ধরার কারণে যারা ভয় পেয়ে গেল। যখনই চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। আরে আরে, আমি মাহফুজ, এত ভয় পাওয়ার কি আছে? উম, কি বলতেছো? ওহ, মনে তো নাই, আমি তোর মুখ ধরে রাখছি চেপে। এরপর মুখ ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওই হারামি, এইভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো যেতাম। সরি পেতনি ম্যাডাম। এরপর প্যান্টের পেছন থেকে আইসক্রিমটা বের করে ওকে দিলাম। এই নিন, এটা আপনার জন্য। আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়েছে যারা। ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য। এরপর যারা আইসক্রিম খেতে লাগলো। ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো। এরপর মনে পড়লো বিয়ের কথা। হ্যাঁ, এখনই সঠিক সময় কথাটা বলার। যারা, তুই কি আমাকে বিয়ে করবি? আমার কথা শুনে যারা আমার দিকে অবাক হয়ে তাকালো। মানে বুঝলাম না, হঠাৎ এই কথা? মানে শোন যারা, আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক করে রাখছে। গতকাল মামা আমাকে বললো সেই কথা। আর আমিও তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই কি আমাকে ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আমিও তোকে ভালোবাসি আর বিয়েও করব। কিন্তু আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু বিয়ে হয়ে গেলে কি স্টাডি করতে পারবো? তখন মনের ভেতর এত খুশি লাগতেছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা যারা, তোর লেখাপড়া নিয়ে চিন্তা করতে হবে না। দুজনে বিয়ের পর একসাথে স্টাডি করব বলেই ছাদ থেকে চলে আসলাম। সোজা মামা মামির রুমে চলে গেলাম। দেখি দুজনে গল্প করতেছে। মামা, আসতে পারি? হ্যাঁ, চলে আয়। মামা, যারা রাজি আছে বিয়ে করতে। তাহলে তো খুবই ভালো কথা। আগামী সপ্তাহেই তোদের বিয়ে দিব। তো বাবার সাথে আমি কথা বলে নিব। তাহলে মামা, আমি কালই বাসায় চলে যাব, কারণ সবকিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য। আমি এখন রুমে গেলাম বলেই মামার রুম থেকে আবার রুমে চলে আসলাম। মনের ভেতর অনেক ভালো লাগছে, কারণ যারা কিছুদিন পর আমার বউ হবে। এসব ভাবতে ভাবতেই একটা সময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায়ও পৌঁছে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেলটা বাজালাম। কলিং বেল বাজানোর একটু পরেই
কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে তো আম্মু অবাক হয়ে গেল। হ্যাঁ, কিরে তুই দুদিন আগে গেলি আর আজই চলে আসলি? আসার আগে একবারও জানাতে পারলি না? হঠাৎ করে চলে আসলাম, কারণ বিয়ের প্রস্তুতি নিতে হবে না। বিয়ের প্রস্তুতি মানে? আরে আম্মু, যারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে, তাই তো চলে আসলাম আজকে। সবকিছুর আয়োজন করতে হবে না? তা তো করতেই হবে, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। আজ থেকেই শুরু করে দেব বলেই আমার রুমে চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। বিছানায় বসে গেমস খেলতেছিলাম। ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে, তাই শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারিনি। দুপুরে আম্মু ডাকে ঘুম ভাঙলো। এরপর উঠে গোসলটা সেরে নিলাম। এখন মনের ভিতর ফুরফুরে লাগছে, কিন্তু গোসলের পর তো প্রচন্ড ক্ষুধাও লাগছে, তাই খেতে চলে গেলাম। আম্মু আগে থেকে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছে। দেরি না করে খেতে বসে গেলাম। তখনই কলিং বেলটা বেজে উঠলো। আম্মু গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম আব্বু অফিস থেকে চলে আসছে। এরপর আব্বু ফ্রেশ হয়ে খেতে আসলো। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম। কিরে মাহফুজ, মামার বাসায় গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছিলি, একটা ফোনও তো করলি না। আসলে আব্বু, বাবার বাসা আদর যত্নে কম ছিল তো, তাই আর কি। তো কেমন কাটলো মামার বাসায়? হ্যাঁ আব্বু, অনেক ভালো লেগেছে মামার বাসায় থেকে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেটা তো মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। প্রস্তুতি নিয়ে নে, কারণ আগামী সপ্তাহে তোদের বিয়ে। হ্যাঁ আব্বু, আজ থেকে শুরু করে দেব আমার বিয়ে বলে কথা। এরপর আব্বু আমার সাথে আরো অনেক সময় কথা বলে রুমে চলে আসলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম। দেখি যারা লাইনে আছে, তাই ওকে একটা মেসেজ দিলাম। কিরে বেতনি, কি করিস? ওই হারামি, একদম খেয়ে ফেলবো যদি আর একবার পেতনি বলিস। পেতনিকে পেতনি ছাড়া কি বলবো? হারামজাদা, তোকে তো আমি। থাক, হয়েছে হয়েছে, ভয় লাগতেছে আমার। আর রাগ করিস না। তো কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তোর কি খবর? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এরপর যারার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমিও প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিই, না হলে শরীরটা কেমন কেমন যেন করে। তাই তাহসিনকে ফোন দিলাম। তাহসিন, তুই কই রে? এই তো আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছি। আচ্ছা থাক, আমি আসছি। এরপর বাসা থেকে বের হয়ে ওদের কাছে চলে গেলাম। আড্ডা গিয়ে দেখি রাজু তুহিন আরও অনেকগুলো হারামি বসে আছে। তারপর ওদের কাছে গিয়ে বসলাম। এই যে আসছে আমাদের বস, এবার সবাই তাকে উইশ করো। যাক, আবার সবাই বস মানে এটি অনেক, আর কিছু দরকার নেই। আর তো দোস্ত, কি খবর তোর? ওই যে মামার বাসায় গেলি, তারপরে তো আর খোঁজ নিলি না। তোদের জন্য একটা গুড নিউজ আছে। আগামী সপ্তাহে আমার বিয়ে, বাবার মেয়ের সাথে। তোরা সবাই থাকবি কিন্তু। ওরে শালা, আগে বলবি তো যে ভাবি আইতেছে। ওই ওই জন্যই তো এখানে আসা। তোরা কিন্তু অবশ্যই আসবি। আচ্ছা তোরা থাক, আমার এখন বাসায় যেতে হবে, কারণ বিয়ের কার্ডের অর্ডার দিতে হবে। বলেই ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। এরপর নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে কলেজের পড়াগুলো দেখতে লাগলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম। এরপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজ মাঠে তাহসিনরা বসে আছে, আমিও গিয়ে ওদের সাথেই বসলাম। আড্ডা দিয়ে সবাই ক্লাসে চলে গেলাম। এরপর দুটো ক্লাস করে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার, আসতে পারি? স্যার, আমার 2 সপ্তাহ ছুটি লাগবে। আসলে স্যার, আগামী সপ্তাহে আমার বিয়ে। কংগ্রাচুলেশনস, দোয়া করি তোমরা সুখে থাকো। আচ্ছা, ছুটি দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু অবশ্যই আপনার পরিবার নিয়ে আমার বিয়েতে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসবো। এরপর স্যারের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে নিলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু রেস্ট নিলাম। বিকেলে বিয়ের কার্ডের অর্ডার দিয়ে আসতে হবে, সাথে আরো অনেক কাজ আছে। বিয়ে বলে কথা, হ্যাঁ। বিকেলবেলায় উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। এরপর আব্বুর থেকে টাকা নিয়ে তাসিনকে ফোন দিলাম। তাসিন, তুই কোথায় আছিস রে? বাসায় আছি এখন, কোনো দরকার? বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে দাঁড়া, মার্কেটে যেতে হবে। ওকে।
এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। মেইন রোড থেকে তাহসিনকে রিক্সায় উঠিয়ে নিলাম। এখন কার সাবানোর দোকানে যাওয়ার পালা। রিক্সাকে বললাম, মামা নিউ মার্কেটে চলেন। কিছুক্ষণ পর আমরা নিউ মার্কেটে এসে পৌঁছালাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। এরপর কার্ড ছাপানোর দোকানে অর্থাৎ প্রিন্টিং প্রেসে পৌঁছালাম। দোকানে গিয়ে 2000 কার্ডের অর্ডার দিয়ে আসলাম, সব আমার পছন্দের ডিজাইনে। এরপর বিয়ের আরও অনেক কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শপিং ব্যাগগুলো রেখে রুমে চলে গেলাম। প্রচুর ঘাম বেরোচ্ছে শরীর থেকে, গোসলটা সেরে নিতে হবে, তাই গোসলটা করে নিলাম। রাতের খাবার সবাই একসাথে খেয়ে নিলাম। আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের আয়োজন আমাদের বাসায় করব, তাই সিদ্ধান্ত নিলাম। মামাকেও জানানো হলো। এরপর মামা আমাদের সাথে একমত হলো। শুরু হয়ে গেল আবার অপেক্ষার প্রহর। বিয়ের আর মাত্র 3 দিন আছে। এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড নিজ হাতে দিয়ে আসছি। মনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে গেছে বিয়ের জন্য। যাই হোক, এত তোলপাড় হলে হার্ট বেরিয়ে আসবে। শেষে দেখা গেল আপনাদেরকে গল্প শোনাতেই পারলাম না। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। আগামীকাল শুক্রবার, নামাজের পর আমার বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো। আজকে দিনটাও পুরোপুরা আমেজে কেটে গেল। রাতে খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়লাম, কারণ আগামীকাল অনেক ধকল যাবে আমার। পরদিন সকাল থেকে আমাদের বাড়ি ভর্তি লোকজন এসে ভরে গেছে। আমার সব হারামি দোস্তগুলো চলে এসছে। তাহসিন, রাজ, তুহিন আর বাকি সব মিলে আমাকে সাজিয়ে দিল। সকাল থেকে এসব করতে করতে নামাজের সময় হয়ে গেছে। এরপর সবাই মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে বাসায় চলে আসলাম। ইতিমধ্যেই যারা, মামা আর মামি চলে আসছে। আমারকে আর যারাকে পাশাপাশি বসানো হলো। এরপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। জাঁকজমকভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। এরপর সব অতিথিদের সাথে কথা বলতে থাকলাম। এভাবে রাত 10টা বেজে গেল। সবাই মিলে আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু এ কি, বাসর ঘরে ঢুকতে তো লজ্জা করছে। এমনিতে তো যার সাথে ঝগড়া করি তখন তো লজ্জা করে না। তারপর আর কি, বুকের মধ্যে 1 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমের দরজা আটকে দিয়ে পেছনে তাকিয়ে দেখি যারা বিছানা বসে আছে, মাথায় 1 হাত লম্বা একটা ঘোমটা দেয়া। এরপর আস্তে আস্তে বিছানার পাশে গেলাম। যারা খাট থেকে নেমে এসে পায়ে হাত দিয়ে সালাম করলো। আমিও যারার মাথায় হাত দিয়ে বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। এই কথা বলতেই যারা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর আমার বুকের উপর উঠে গেল, রাগি চোখে আমার দিকে তাকালো। আমি তো হঠাৎ এই দিকে ভয় পেয়ে গেলাম। এরপর আমার পাঞ্জাবির কলার ধরে বলল, ওই তোকে বলছিলাম না যে আমি আগে লেখাপড়া শেষ করব, তারপর বিয়ে করব, কিন্তু তুই আমাকে পড়ালেখা করতে দিলি না কেন? আরে আগে তো কলার ছাড়ো, তারপর বলছি। তারপর যারা আমার কলার ছেড়ে দিল। দেখো যারা, আমি তোকে বিয়ে করছি, কিন্তু এখনই লেখাপড়া বন্ধ করব না। দুজনে একসাথে লেখাপড়া করব। তারপর আমি চাকরি পেলে আমাকে আপন করে নিবি তুই। তার আগে আমি তোকে টাচ করব না। টাচ করবি না মানে? আমাকে প্রতিদিন আদর করতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, শাড়ি পরাতে হবে, পছন্দের সব কিছু কিনে দিতে হবে, না হলে তোকে খেয়ে ফেলবো। সবকিছু করতে রাজি আমি। তাহলে এখন আমাকে ছাদে নিয়ে চল, আমি তোর কোলে বসে রাতে চাঁদ দেখব। ওকে, চল যাই। তারপর আমি ছাদে যেতে লাগলাম, কিন্তু এ কি, যারা দাঁড়িয়েই আছে। কি হলো, তুই যাবে না? কেউ যদি আমাকে কোলে নিয়ে যায় তাহলে যেতে পারি। তারপর আর কি করার, যারাকে কোলে তুলে নিলাম। যারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখলো। এরপর ছাদে গেলাম চলে। ছাদে একটা সোফা রাখা আছে, দুজনে গিয়ে সেটাতে বসলাম। এরপর যারা আমার কাঁধে মাথা রাখলো। আমার এভাবেই আমাকে সারা জীবন ভালোবাসবি তো? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো সব সময় ভালোবাসবো। কখনোই ছেড়ে যাবি না আমাকে তো? পাগল নাকি যে কষ্ট করে তোকে পেয়েছি, ছাড়ি কেমনে রে? কখনোই আমাকে ছেড়ে যাবি না তো? ধুর ফাজিল কোথাকার। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে চল। কেউ যদি আমাকে কোলে করে নিয়ে যায় তবে যেতে পারি। এরপর যারাকে কোলে তুলে নিলাম, ঠিক যেন একটা আটার বস্তা করে নিলাম। যা বুঝলাম তাতে এভাবে সারা জীবন কোলে করে রাখতে হবে। এরপর যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। যারার পিছিয়ে মুখটার দিকে তাকিয়ে দেখলাম, অনেক সুন্দর লাগছে। হঠাৎই যারা আবার ঠোঁট জোড়া ওর দখলে করে নিল। এমনিতে কোলে করে সিঁড়ি বেয়ে নামছি,
তার উপর এই কাহিনী করে বসলো। এবার দুজনে একসাথে পড়বো। একটু পর যারা আমাকে ছেড়ে দিল। আমি ততক্ষণ সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। সিঁড়িতে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা শুরু করেছিলি তাতে দুজনে একসাথে পড়ে যেতাম। আসলে তোর লাল ঠোঁট দেখে নিজেকে সামলাতে পারি নাই। এরপর ওকে নিয়ে রুমে চলে গেলাম। আমার কোলে ছিল, তাই বিছানায় নামিয়ে দিলাম। আচ্ছা, এখন তো আমার স্বামী স্ত্রী, তাহলে তুমি করে তো বলা যায়। না, আমি আজ তোকে তুই করে বলবো। অন্তত আব্বু আম্মুর সামনে তুমি করে বলিস। ওকে, ঠিক আছে। এরপর দুজনে ঘুমিয়ে পড়লাম। খুনসুটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ভালো করে চোখ খুলতে দেখি পাগলিটা আমার বুকের উপর শুয়ে আছে। পাগলিটার মুখের দিকে তাকিয়ে দেখি একদম পিছে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তাই ওর ঘুমটা আর ভাঙালাম না। কি নিষ্পাপ একটা মেয়ে, ঘুমিয়ে থাকলে আর জেগে থাকলে যেন তোচ্ছা। যারার মুখের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, হঠাৎ যারা ঘুম থেকে উঠে গেল। আমি তখনও ওর দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে কি দেখিস? তোর মায়াবী মুখটা দেখি। অনেক দেখা হয়েছে, এখন ছাড় আমাকে, ওয়াশরুমে যাব। আমি কি ধরে রাখছি নাকি তোকে? তুই তো নিজে আমার উপরে শুয়ে আছিস। আমার কথা শুনে মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল। এরপর আমিও বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। সকালে মিষ্টি রোদ উড়েছে বাইরে। বাইরের পরিবেশটাও অনেক ভালো লাগছে। একটু পর যারা ওয়াশরুম থেকে বের হলো। এরপর আমি ঢুকলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, দেখি যারা টাওয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমাকে টাওয়ালটা দিল। হাত মুখ মুছে দুজনে মিলে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আত্মীয়রা সবাই বসে বসে গল্প করছে। আমাদেরকে দেখে সবাই অনেক খুশি হলো। তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। কি বলো মাহফুজের আব্বু? হ্যাঁ, একদম ঠিক বলেছো, খুব সুন্দর মানিয়েছে। কথা বলতে দেখি যারা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আতিথ্যের শেষে সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। সবাই আমাদের জন্য অনেক দোয়া করলেন। একটু পর আমাদের খেতে যাওয়ার জন্য আম্মু বলে গেল। সবাই মিলে খেতে চলে গেলাম। টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন দেখি আম্মু যারাকে নিজাতে খাইয়ে দিচ্ছে। খুব হিংসে হতে লাগলো। হ্যাঁ, এখন ছেলের বউ পেয়ে নিজের ছেলেকে ভুলে গেছে। ঠিক আছে, আমারও সময় আসবে। আমার এমন অবস্থা দেখে আম্মু বলল, কিরে, তোর মনে হয় হিংসা হচ্ছে? থাক, আর হিংসা করতে হবে না। কাছে এসে বস, তোকেও খাইয়ে দিচ্ছি। তারপর আম্মু তোমাদের দুজনকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে আম্মুর হাতে খাওয়ার মজাটাই আলাদা। খাওয়ার পর্ব শেষ করে সবাই আমাদেরকে নিয়ে গল্প করতে বসলো। আমাদের মাঝখানে বসে সবাই গোল হয়ে বসে গল্প করতে লাগলো। এত গল্প যে কেমনে করতে পারে আল্লাহ ভালো জানে। আমার তো অশান্তি ধরে যাচ্ছিল। এভাবে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন সবাই ফ্রেশ হতে চলে গেল। যাক বাবা, এতক্ষণে মুক্তি পেলাম। যারা দিকে তাকিয়ে দেখি যারাও বিরক্ত হয়ে গেছে। এরপর যারার হাত ধরে ওখান থেকে উপরে চলে আসলাম। রুমে গিয়ে যারা দরজা আটকে দিল। এরপর আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। যারার মতিগতি ভালো বুঝলাম না, তাই আমিও পিছনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে যারা আমাকে খাটের উপর ফেলে দিল। এরপর আমার বুকের উপর উঠে গেল। কি হচ্ছে কিছু তো বুঝতে পারতেছি না। এই যারা, কি করতেছো? আমার কথা না শুনে আমার ঠোঁটের দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে একদম আমার ঠোঁটের কাছে চলে আস। আমার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ যারা দুই ঠোঁট এক করে দিল। আমি তো যারা এরকম ব্যবহারে একদম অবাক হয়ে গেছি। আমাকে বললেই তো হতো যে আদর লাগবে। যারা এমনভাবে ঠোঁট জোড়া চুষছে, মনে হচ্ছে কতদিন যেন না খাওয়া মানুষ। হঠাৎ করেই ঠোঁটে একটা কামড় মেরে দিল। আমি তো ব্যথায় উফ করে উঠলাম। কিন্তু যারা কিস করেই যাচ্ছে। পুরো 10 মিনিট পথ ছাড়লো। আমার দম যেন বন্ধ হয়ে গেছিল। দুজনে হাঁপাচ্ছি। ওই, এভাবে কেউ কিস করে? সরি, আসলে তোর ঠোঁট দুটো এনে এতটা নরম যে ছিঁড়তে ইচ্ছা করছিল না। তাই বলে কামড় মারতে হবে? এই তবা, সরি, আসলে তোর ঠোঁট দুটো এত নরম যে ছাড়তে ইচ্ছা করছিল না। ইয়ে মানে আসলে ধুর, আমি গোসলে গেলাম। এরপর গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। মনের মতো করে শাওয়ার নিলাম। আমার পর যারা গোসল করবে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি যারা টাওয়েল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
এরপর টাওয়াল নিয়ে শরীর মুছতে লাগলাম আর যারা ফ্রেশ হতে গেল। এরপর যারা গোসল করে বের হয়ে আসলো, দুজনে নিচে চলে গেলাম দুপুরের খাবার খেতে। নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য বসে ওয়েট করছে। তারপর দুজন তাদের সাথে বসে খাবার খেতে লাগলাম। অনেক গল্প আর মজার ভিতর দিয়ে খাওয়ার পর্ব শেষ করলাম। খাওয়া শেষ হতেই আব্বু বলল, কিরে মাহফুজ, যারা মাকে কি তোর কলেজে ভর্তি করবি? হ্যাঁ আব্বু, এখানেই ভর্তি করব, যাতে ওর খেয়াল রাখতে পারি সবসময়। তো কবে ভর্তি করবি ওকে? আগামীকালে ভর্তি করে বোঝার আগে। আচ্ছা ঠিক আছে। এরপর সবার সাথে আরো কিছুক্ষণ গল্প করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম। অনেক ঘুম পাচ্ছে এখন। চোখটা বন্ধ করতেই যারা আমার বুকের উপর এসে শুয়ে পড়লো। ওই পাগলি, সারা জীবন কি এভাবে আমার বুকটাকে বালিশ বানাবে নাকি? হ্যাঁ, ওই জন্যই তো বিয়ের সময় কবুল বলেছিলাম, যাতে সারা জীবনের জন্য বুকটাতে মাথা রাখতে পারি। এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও যারাকে জড়িয়ে ধরলাম। মেয়েটা আসলে অনেক পাগলি, তবে রাগ থাকলেও মনটা অনেক ভালো আর খুব কিউট। এভাবে যারাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালে যারাটাকে ঘুম ভালো। ওই আর কত ঘুমাবি? বিকাল হয়ে গেছে, উঠে পড়। এখন যা তো এখান থেকে, আমাকে ঘুমাতে দে। একটু শান্তি মতো কি ঘুমোতেও পারবো না? তখনই আমার নাক চেপে ধরলো আর দুই ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর মনে হলো দম আটকে মরে যাব। হাত পা ছোটাতে লাগলাম। তখনই যারা ছেড়ে দিল, ওই তুই আমার বউ নাকি অন্য কিছু? হ্যাঁ, অল্প বয়সে বিধবা হওয়ার শখ হয়েছে নাকি? এভাবে কেউ নাক মুখ চেপে ধরে? মরে গেলে কিস করে বাঁচিয়ে দিতাম। সরে যা, আমি ওয়াশরুমে যাব। এরপর ফ্রেশ হতে চলে গেলাম। যারা আমার রাগ দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। তখন যে ওর ওপর কি রাগ হচ্ছিল তা কি আর বলবো। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি যারা অনেক সুন্দর করে সেজেছে, অনেক ভালো লাগছে ওকে। কিরে, কোথাও যাবি নাকি? মরে গেলে কিস করে বাঁচিয়ে নিতাম। আমার বরটার সাথে বাইরে একটু ঘুরতে যাব। কই যাবি? বরটা যেখানে নিয়ে যায় সেখানে যাব। এরপর যারাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোলাম। প্রথমে একটা পার্কে গিয়ে বসলাম দুজনে। ওখানে পরিবেশটা অনেক ভালো। অনেক সময় পার্কে কাটিয়ে দুজন পার্ক থেকে বের হলাম। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে যারা সব পছন্দের খাবার খাওয়ালাম। ওই আমাকে আইসক্রিম খাওয়াবে কে? ও তাই তো, আসল জিনিসটা তো কিন্তু ভুলে গেছি। এরপর যারার জন্য চকলেট আইসক্রিম কিনে নিলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি আর যারা দুজনে হাত ধরে হাঁটছি। যারা যারা ওর মাথাটা আমার কাঁধের উপর দিয়ে রাখছে। জানিস, আজ আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। কি ইচ্ছে? এই যে প্রিয় মানুষটার হাত ধরে রাতের বেলার রাস্তা দিয়ে হাঁটা। ও। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এরপর রুমে চলে গেলাম। দুজনে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে যারার ডাকে ঘুম ভাঙলো। ওই ঘুম থেকে উঠ, আজকে আমাকে কলেজে ভর্তি করবি না? হ্যাঁ করবো, তুই সব কাগজপত্র নিয়ে নে। ওকে চল। এরপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে সকালে নাস্তা করে নিলাম। মাহফুজ, আমি তো প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি, তুই গিয়ে যারা আমাকে ভর্তি কর। ওকে আব্বু। এরপর যারাকে নিয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আজকে বাইকটা সাথে করে নিয়ে গেলাম। সারা রাস্তা যারা বকবক করেছে। এরপর কলেজে পৌঁছে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? হ্যাঁ এসো মাহফুজ, তোমার আব্বু ফোন করে ভর্তির ব্যাপারে জানিয়ে দিয়েছে। যারা কাগজগুলো দাও। তারপর যারা কাগজগুলো জমা দিল। যারা মা, তুমি শুধু এখানে একটা সাইন করে দাও, তাতেই হবে। স্যারের রুম থেকে বের হলাম। কলেজ ক্যাম্পাসে আসতে যারা তো অবাক আর সাথে অনেক খুশিও, কারণ এত বড় কলেজ ক্যাম্পাস যারা কখনই দেখেনি। আর আমাদের ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজানো। যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে, আর আমিও পিছু পিছু যাচ্ছি। যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলো। যারা আমাদের কলেজে অনেক সুন্দর একটা পুকুর আছে, চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ বলো। একটা কথা বলবো? আমিও তোমাকে তুমি করেই বলছি, আর তুমিও কিন্তু আমাকে তুমি করেই বলছো। সো এখন থেকে আমরা তুমি করেই বলি। আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে গিয়ে পুকুরের পাশে বসলাম। পুকুরে শাপলা ফুল ফুটেছে, যা দেখতে অসাধারণ আমার কাঁধের উপর মাথা রেখে চুপটি করে বসে আছে। আজ মাহফুজ, আমরা সারা জীবন ঠিক এভাবেই থাকবো তো? লাগছে। হ্যাঁ, সবসময় এভাবে থাকবো, যতদিন বেঁচে থাকবো। এ কথা বলতেই যারা আমার সাথে একদম মিশে যায়।
দুজন একসময় পুকুরের পাশে কাটালাম অনেক সময় দুজনে অনেক সময় পুকুরের পাশে কাটালাম। একটু পর ওখান থেকে ক্যাম্পাসে আবারও চলে আসলাম। এসে দেখি তাহসিন, রাজ, তুহিন বসে বসে গল্প করছে। এরপর আমি আর যারা ওদের কাছে গিয়ে বসলাম। আরে যারা আপু যে, কেমন আছো? এই তো অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তবে শোনো, তুমি মাহফুজের বউ, তাই আমাদেরকে তুমি করে ডাকবে। ওকে, ঠিক আছে ভাইয়া। এতক্ষণ ধরে ওদের কথাবার্তা শুনতেছিলাম, আমি কোনো কথা বলার মতো সুযোগই পাইনি। এরপর রাজ, তুহিন, তোদের কি খবর? আমরা সবাই অনেক ভালো আছি, কিন্তু আমাদের ট্রিট কই ভাই? বিয়েতে সবাই খেলি, তারপরও ট্রিট লাগবে? ওকে, একটা রেস্টুরেন্টে চল, তোদের ট্রিট দেবো। এরপর সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। পাশাপাশি দুটো টেবিল, সবাই মিলে বসলাম। সবাইকে বললাম খাবার অর্ডার করতে। ওরা ওদের ইচ্ছে মতো খাবার অর্ডার দিতে শুরু করলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি ওদের দিকে। ওরা এমনভাবে অর্ডার করতেছে যেন সবগুলোই কতদিনে না খাওয়া। কিরে, তোরা খাবার তিনজনে মিলে খেতে পারবি তো? দেখতেই থাক তুই। হ্যাঁ, এত খাবার? যারা, তুমি কি খাবে? আমাদের জন্য দুটো ব্ল্যাক কফি বলো। ওকে, ঠিক আছে। এরপর দুইটা ব্ল্যাক কফি দিতে বললাম আমার আর যারার জন্য। সব হারামিগুলো এমনভাবে খাচ্ছে যেন কোনোদিন কিছুই খায়নি। যারা ওদের খাওয়া দেখে মিটমিট করে হাসতেছে। টেবিলে যত খাবার ছিল সবকিছু ওরা নিমিশেই সাবার করে দিল। আমি তো কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। ওরা যে এতটা খাদক সেটা আমার জানা ছিল না। আমাদের সবার খাওয়া শেষ হলে বিল পে করতে গেলাম। তারপর বিলের কাগজ দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পকেট পুরোটা ফাঁকা করার জোগাড়। এরপর বিলটা দিয়ে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। সবাই মিলে আবার আমাদের কলেজ ক্যাম্পাসে গেলাম। কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে দুপুর বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। এরপর ভিতরে ঢুকে গেলাম। দেখি বাবা, মামি আর আব্বু মিলে গল্প করতেছে। মাহফুজ, তোরা দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে বসে খাবো। আচ্ছা আব্বু। এরপর আমি যারাকে নিয়ে রুমে চলে গেলাম। যারা ওয়াশরুমে গেল কাপড় চেঞ্জ করে আসতে, আমিও কাপড় চেঞ্জ করলাম। এরপর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। সবাই মিলে বসে আমাদের জন্য ওয়েট করতেছে। সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম। সকাল থেকে বেশ ধকল যাওয়ায় ক্লান্ত লাগছে এখন। বিছানার শরীরটা এড়িয়ে দিলাম। ক্লান্তিতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। বিকেলবেলায় যারা ডেকে ঘুম ভাঙলো। এরপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। প্রতিদিন বিকেলবেলাতেও বাইরে থেকে ঘুরে আসি, তাই অভ্যাস হয়ে গেছে। যারাকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। বড় রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে যারা থেমে গেল। কি হলো, তুমি থেমে গেলে কেন? ওই যে দেখো ফুচকার দোকান, আমি ফুচকা খাবো। এরপর আর কি করার, মেয়েদের মন সবসময় ফুচকা খাই খাই। মেয়েদের চোখে কোনো কিছু না পড়লেও ফুচকা ঠিকই চোখে পড়ে যায়। দেখি ফুচকাওয়ালা মামা বেশ বড় করেই একটা দোকান দিয়েছে। এরপর যারাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। যারা 2 প্লেট ফুচকা অর্ডার করলো। এই যারা, আমি ফুচকা খাই না তো। এরপর আর কি, আমার রাজি হতেই হলো। সেখানে বসার জন্য ব্রেঞ্চ রাখা ছিল, ওখানে দুজনে মিলে বসলাম। তারপর যারা আমার কাছে এসে বকবক করতে লাগলো। একটু পর মনে হলো যে কান্তটা আইসিইউতে রেখে আসতে হবে। একটু পরেই ফুচকা দিয়ে গেল দোকানদার মামা। তখন যারার বকবক থেমে গেল। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দুজনে মিলে ফুচকা খেতে লাগলাম। কিন্তু আমি 2 থেকে 3টা ফুচকা খেয়েই চোখ দিয়ে পানি চলে আসলো, কারণ ফুচকাতে একটু বেশি ঝাল হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছে, তাই আর খেতে পাচ্ছি না। এদিকে ঝালে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যারার দিকে তাকিয়ে দেখি খুব মজা করে ফুচকা খেয়ে যাচ্ছে। ওর আশেপাশে যে কেউ আছে সেটা মনে হয় খেয়ালই নেই। হঠাৎ করে যারা আমার দিকে তাকালো। তারপর আমার অবস্থা দেখলে বুঝে গেল যে আমার ব্যাপারটা। এই, তোমার কি অনেক বেশি ঝাল লাগছে? তোমার কি পানি লাগবে? এ কথা বলছো না কেন? আমার ঝাল লেগেছে। আমার এত বেশি ঝাল লাগছে যে আমি হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। এরপর যারা ফুচকা দোকানিকে বলল, এই কথা বলছো না কেন? এই মাম্মা, আপনার কাছে পানি আছে? পানি দিন তো। সরি ম্যাম, পানি নাই। কি বলছেন কি আপনি? পানি নাই মানে? তাহলে ফুচকা বিক্রি করতে আসছেন কেন? আপনাকে তো আগেই বলেছিলাম যে ওর ফুচকাতে ঝাল কম দিতে, আবার বলতেছেন যে পানি নাই। সরি ম্যাম। এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অবস্থা দেখে যারা আমার হাত ধরে উঠিয়ে দাঁড় করালো। তারপর টানতে টানতে গাছের আড়ালে নিয়ে গেল। আমি ঝালের কারণে কান্না করে দিয়েছি। যারা আমার সামনে এসেই 2 ঠোঁট এক করে দিল। যারা মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার ঝাল কমতে শুরু করলো।
যারা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোরে জোরে চুষতে লাগলো। নিমিষেই ঝাল যেন কোথায় হারিয়ে গেল যারার ঠোঁটের ছোঁয়ায়। কিছুক্ষণ পর যারা আমার ঠোঁট ছেড়ে দিল। এরপর আমি না বলতেই যারা আবার ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোরে চেপে ধরলো। এভাবেই কিছুক্ষণ থেকে তারপর ছেড়ে দিল। এই তোমার ঝাল কমছে? আমি না বলেই হেসে দিলাম। যারা ব্যাপারটা বুঝতে পেরে আমার বুকে মৃদু আঘাত করতে লাগলো। আমিও যারাকে জড়িয়ে ধরলাম। এরপর আমরা দোকানে গিয়ে ফুচকার বিলটা দিয়ে দিলাম। বিল দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পথে যারাকে একটা চকলেট আইসক্রিম কিনে দিলাম। যারা আইসক্রিম পেয়ে খুশিতে ওর চোখ জলজল করছে, জলজল করতে লাগলো। এরপর আবার যারাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছেও গেলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এরপর নিজের রুমে চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে যারাকে নিয়ে কলেজে চলে গেলাম। যার যার ক্লাসে চলে গেলাম আমরা। দুটো ক্লাস করে বাইরে চলে আসলাম। এরপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম। এবার ঝাল কমছে তো? আচ্ছা তুমি থাকো, আমি 10 মিনিটে আসতেছি। ওকে, ঠিক আছে। তারপর ক্যাম্পাসে বসে থাকলাম। ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে এসে বলল। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? এরপর মেয়েটার দিকে তাকালাম। ঠিক চিনতে পারলাম না, মনে হয় নতুন এসছে। হ্যাঁ, বসুন এখানে। তারপর মেয়েটি আমার পাশে এসে বসলো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, কেন নয়। হাত বাড়িয়ে দিয়ে, হাই আমি তাইবা। আমিও মুচকে এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। হ্যাঁ, আমি মাহফুজ। ঠিক সেই মুহূর্তেই যারা আমাদের সামনে চলে আসলো। আমি তখনও তাই এবার হাত ধরে বসে আছি। যারা হঠাৎ করে চলে আসায় হাতটা ছাড়তে মনে নেই। হাত বাড়িয়ে দিয়ে, হাই আমি তাইবা। ও, তাহলে এখানে এই কাজ চলছে মাহফুজ? তুমি কি করে পারলে আমার সাথে এরকম করতে? আমি তো জানার কথায় কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে যারা, কি বলছে এসব? কি বলতেছি মানে তুই বুঝতে পারতেছিস না? আমার অবর্তমানে তুই এই মেয়ের সাথে রিলেশন করতেছিস, আবার হাত ধরে বসেও আছিস, আর এখন সাধু সাজা হচ্ছে যে কিছুই বুঝতে পারতেছিস না। যারার কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি তখনই তায়েরার হাতটা ছেড়ে দিলাম। কি বলতেছো এসব যারা? তুমি ভুল বুঝতেছো। আমাদের মাঝে কোনো কিছু নেই। আজকে জাস্ট মেয়েটা আমার ফ্রেন্ড হলো। তোকে বিশ্বাস করাটাই ভুল ছিল। থাক তুই এই মেয়েকে নিয়ে, আমি চললাম বলেই রাগে গজগজ করতে করতে চলে গেলাম। এই যারা, আমার কথাটা তো শুনো। বলে অনেক ডাকলাম, বাট কোনো কথা না বলে চলে গেল। সাধারণ একটা চোখে দেখা বিষয় নিয়ে এমন করলো। তাইবা এতক্ষণ বসে বসে আমাদের কাহিনী দেখতেছিল। তাইবা তো অনেক অবাক হয়ে গেছে। এরপর বললো, সরি মাহবুস, আমার জন্য তোমাদের সম্পর্কে খাত তৈরি হলো। আমি যদি এখন না আসতাম তাহলে এমন হতো না। আরে তুমি মন খারাপ করতেছো কেন? এটা তেমন কোনো বিষয় না। আসলে যারা আমাকে অনেক ভালোবাসে তো তাই এমন করেছে। যারা আসলে বিষয়টা বুঝতেই পারেনি। যারাকে এই ব্যাপারটা বোঝালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসা যাও, আর আমি যারাকে ঠিক করি বলে আমি বাসার দিকে রওনা দিলাম। একটু পর বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকতেই আম্মুর প্রশ্ন, কিছু হয়নি আম্মু, সাধারণ একটা ব্যাপার নিয়ে রাগ করেছে, ও ঠিক হয়ে যাবে। এরপর আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি যারা রুমে শুয়ে আছে। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। এরপর নিচে গিয়ে খেয়ে আসলাম। খাওয়ার পর শেষ করে আবারও রুমে চলে আসলাম। পাগলিটা এখনো একইভাবে বিছানায় শুয়ে আছে। এতক্ষণ আমি বাসায় এসেছি, একবার আমার দিকে ফিরেও তাকায়নি। বুঝলাম পাগলিটা আমার উপর অনেক রাগ করে আছে। আমিও পাগলিটার পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি শোয়ার পরে যারা আমার থেকে একটু দূরে সরে গেল। বাহ 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 বাহ, এত অভিমান আর রাগ একসাথে জমা রেখেছে। থাক, এখন আর ওকে বিরক্ত করবো না। একটু পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। এভাবে ওর পাশে শুয়ে থাকলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এরপর শহর থেকে উঠে বসলাম। দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে। ওকে আর ডাকলাম না। ফ্রেশ হয়ে বাইরে গেলাম একটু ঘুরতে। কিন্তু ঘুরতেও ইচ্ছে করছে না আজকে। প্রত্যেকদিন যারাকে নিয়ে ঘুরতে যাইতো, আর যারা নিয়ে পেলে ভালো লাগছে না। অনেক সময় আনমনে ঘুরলাম। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু যারাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? ব্যালকনিতে গেলাম, সেখানেও নেই। এরপর মনে পড়লো যারার মন খারাপ থাকলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমিও চলে গেলাম ছাদে, যারা আছে নাকি দেখতে। ছাদে গিয়ে দেখি যারা ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমিও যারার কাছে গেলাম, গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। যারা পেছনে ঘুরে আমাকে দেখে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরিস? যা গিয়ে ওই মেয়েটাকে জড়িয়ে ধর। আমার কাছে এখন কেন এসেছিস? যারা,
তুই ব্যাপারটা ভুল বুঝতেছ। মেয়েটা শুধুমাত্র আমার বন্ধু। হ্যাঁ, এখন তো আমাকে এইসব বোঝাবি। আমি ভুল করেছিলাম তোকে ভালোবেসে। ঠাস ঠাস করে যারাকে দুটো চর মেরে দিলাম। এই, তোকে কতবার বলবো যে আমি কোনো রিলেশনে নেই? মেয়েটা আজই কলেজে নতুন এসছে, তাই ওর সাথে একটু কথা বলতেছিলাম। তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। আমাকে কি তোর একটু বিশ্বাস হয় না? এতটাই খারাপ ভাবিস আমাকে? প্রচণ্ড রাগের জন্য এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে দিলাম। যারার দিকে তাকিয়ে দেখি মুখে হাত দিয়ে নিচু করে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখটা একদম লাল হয়ে গেছে। আসলে রাগের জন্য বোধহয় চটা জোরেই মারা হয়ে গেছে। যারা, আমার দিকে তাকাও। আই যারা, আমার দিকে তাকাতে বলছি কিন্তু, তাহলে কিন্তু এবার খারাপ হয়ে যাবে। কান্না করে দিছে। এবার সোজা আমাকে জড়িয়ে ধরলো, কেঁদে কেঁদে বলছে, মাহফুজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বিষয়টা বুঝতে পারি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি যখন ওর হাত ধরেছিলে আমি সেটা মেনে নিতে পারি নাই। আমি সেটা বুঝতে পারছি আমার পাগলিটা। হ্যাঁ, এখন আরেকটু কাঁদবে না। যারা চোখে পানি হাত দিয়ে মুছে দিলাম। এবার একটু হাসো তো দেখি। জানো তো, তোমার হাসি আমার অনেক ভালো লাগে। আমার কথা শুনে যারা হেসে দিল, আর তখনই আমি ওর হাসি দেখে অন্য জগতে চলে গিয়েছি। একটু মেয়ের হাসিতে যে এতটা মাদকতা থাকতে পারে, সেটা যারাকে না দেখলে বুঝতেই পারতাম না। এরপর যারাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। যারার সাথে খুনসুটি করতে করতে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে যারাটাকে ঘুম ভালো। ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম। ল্যাপটপটা অন করতেই তো আমার চোখ খুশিতে জল করে উঠলো, কারণ আমি বিদেশে যে ভার্সিটিতে পড়ার জন্য আবেদন করেছিলাম সেখানে আমাকে সিলেক্ট করে নিয়েছে। আসলে আমার অনেকদিন ইচ্ছে যে আমি দেশের বাইরে গিয়ে স্টাডি করব, আর আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমার। কি যে খুশি লাগছে, কি আর বলবো। যাই হোক, তারপর সকালের নাস্তাটা সেরে যারাকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি তায়েবা একা একে বসে আছে। এরপর যারাকে তায়েবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ভালো কথা হলো, তায়েবাও যারার সাথে একই হয়ে পড়ে, আর ডিপার্টমেন্টটাও একই। এরপর ওদের থেকে বিদায় নিয়ে আমি ক্লাসে চলে আসলাম। আজকে আর এসে সবাইকে কিছু নোট দিয়ে গেলেন। আজকে স্যার এসে সবাইকে কিছু নোট দিয়ে গেলেন। 2টা ক্লাস করে বাইরে চলে আসলাম। তারপর দেখি মাঠের মাঝখানে যারা আর তাইবা বসে বসে গল্প করছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। অনেকক্ষণ কথাবার্তা বলে দুপুরে বাসায় চলে আসলাম। এরপর রুমে গিয়ে শাওয়ার নিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমে একেবারে বিকেলে ভাঙলো। উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। এবার যারাকে ডাক দিতেই ঘুম থেকে উঠে গেল। দুজনে ফ্রেশ হয়ে বাইরে থেকে ঘুরে আসলাম, চলে গেলাম রুমে। এরপর রাতে খাওয়ার জন্য আম্মু এসে ডেকে গেল। এরপর দুজনে মিলে খেতে চলে গেলাম। সবাই মিলে খেতে খেতে আমি স্টাডির কথাটা বললাম। আব্বু, আমি দেশের বাইরে একটা ভার্সিটিতে আবেদন করেছিলাম, আর আজকে ওরা আমাকে সিলেক্ট করেছে। কিছুদিন পরে আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। আমার কথা শুনে যারাকে দেখলাম মুখটা মলিন করে ফেলেছে। সে কি করে এসব কি বলতেছিস তুই? আমাদের ছেড়ে তুই এই বিদেশে গিয়ে পড়ালেখা করবি? আব্বু, আমার অনেকদিনই ইচ্ছা যে আমি দেশের বাইরে লেখাপড়া করব। তোমরা অবশ্যই না করবে না। সেটা বুঝলাম, কিন্তু যারা মা এতদিন কিভাবে একা একা থাকবে? দেখলি তুই, যারা তোর কথা শুনে চলে গেল। তুই তো দেশে থেকেই ভালো ভার্সিটিতে পড়তে পারিস। দেখো আব্বু, আমি যা বলেছি সেটাই ফাইনাল, আর যারাকে আমি বুঝিয়ে বলবো বিষয়টা। ঠিক আছে, তুই যা বলো মনে করিস। এরপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। যারাকে রুমে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ছাদে গেছে। আমিও গেলাম। গিয়ে দেখি যারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে যারাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। দেশের বাইরে কি না গেলে হয় না? আমি এতদিন কিভাবে একা থাকবো? মাত্রই তো 3টা বছর, দেখতে দেখতে চলে যাবে। আর আমি তো তোমাকে প্রতিদিনই ফোন করব, কোনো সমস্যা নেই। না, তারপরও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বিদেশে যাবে না, এটাই ফাইনাল। যারা, আমাকে যেতেই হবে, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে। তুমি যাবে না, আমি তোমাকে যেতে দিব না, আর এইটাই ফাইনাল। না হলে আমি কিছু একটা করে ফেলবো। মাহফুজের প্রচণ্ড রাগ হয়েছে যারার কথা শুনে। আমি বিদেশ যাব, আর এটাই ফাইনাল বলেই মাহফুজ পিছনে সরে যেতেই ছাদ থেকে পিছলে যায়। মাহফুজ নিচে পড়ে যেতে গেলে যারা মাহফুজের হাত ধরে ফেলে। এরপর শান্ত করে জড়িয়ে ধরে। পাঠকরা তো কিছু ভেবে ফেলেছেন যে মাহফুজ মারা যাবে। এই সেই, আরে ভাই, মারা গেলে গল্প লিখবি কে? হ্যাঁ, আমি তোমাকে কখনোই আমার জীবন থেকে হারাতে দিব না, সব সময় আগলে রাখবো।
আর আমি বুঝতে পারছি যে তুমি বিদেশে পড়ালেখা করবে, সো আমি তোমাকে যেতে দিব, তবে অনেকগুলো শর্ত আছে। তো আমার কলিজাটা, শর্তগুলো একটু শুনি। 1 ঘন্টা পর পর আমাকে ভিডিও কল দিতে হবে, সব সময় আমার কথা মনে করবে, কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না, মাথা সবসময় নিচু করে রাখবে, ভালো করে লেখাপড়া করবে। আরো কোনো শর্ত বাকি আছে নাকি? হ্যাঁ আছে, মনে পড়লে বলবো। এরপর যারার সাথে রুমে চলে আসলাম। রাত অনেক হয়ে গেছে, তাই শুয়ে পড়লাম। সকালবেলায় যারা ডেকে ঘুমটা ভেঙে গেল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপটা নিয়ে বসলাম। এরপর ইন্টারনেটে ঢুকে দেখি সে ভার্সিটি থেকে আমার ফর্মটা পূরণ করে দিয়েছে। আগামী মাসে আমাকে চলে যেতে হবে দেশের বাইরে। মনটাও ভালো হয়ে গেল, কারণ অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আমার। এরপর খাবার খেতে নিচে গেলাম, দেখি সবাই বসে আছে। আমি খেতে যাওয়া শুরু করলাম। আমি যেতেই খাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে আব্বু বলল, মাহফুজ, তোর ভার্সিটির কি খবর, যেটাতে তুই অ্যাপ্লাই করেছিলি? হ্যাঁ আব্বু, ওরা ফর্ম পূরণ করে দিয়েছে। আগামী মাসে আমাকে চলে যেতে হবে। ওহ, ঠিক আছে, তাহলে এই কয়দিন সব কিছু ঠিকঠাক করে নে, সময় তো আর বেশি নাই। হ্যাঁ আব্বু। এরপর খাবার শেষ করে রুমে চলে গেলাম। আমার পিছু পিছু যারাও আসলো। রুমে এসে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। যারাও তৈরি হয়ে নিল। দুজনে মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কলেজে চলেও আসলাম। তাইবাকে দেখলাম কলেজ গেট দিয়ে ঢুকছে। যারাকে ওর কাছে পাঠিয়ে দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাসটা করে প্রিন্সিপাল স্যারের কাছে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? আসলে স্যার, আমি দেশের বাইরে পড়তে চলে যাচ্ছি, তাই এই কলেজ থেকে টিসি এর সার্টিফিকেট লাগবে। আমি আগামী মাসে চলে যাচ্ছি। অভিনন্দন তোমাকে। আমি অনেক খুশি হলাম যে তুমি দেশের বাইরে চান্স পেয়েছো। আমি তোমাকে টিসির ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ স্যার, বলে বাইরে চলে আসলাম। এরপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম। একটু পর যারা তাইবা একসাথে আসলো। এরপর সবাই মিলে একসাথে বসলাম। ভাইয়া, আপনি বলে দেশের বাইরে চলে যাচ্ছেন? যাচ্ছি, বাট তোমাকে কে বললো? কে আবার? যারা বলেছে আমাকে। যারার দিকে তাকিয়ে বললাম, তুমি আর কয়েকজনকে বলেছো বলবে? মাত্র তাইবা কি বললাম। যারার দিকে তাকিয়ে বললাম, তুমি আর কজনকে বলেছো বলবে আমাকে? এরপর আরও কিছুক্ষণ গল্প করে কলেজ থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এরপর দিলাম একটানা ঘুম। বিকালে ঘুম ভাঙলে ল্যাপটপ দিয়ে ভর্তির কাজ করতে লাগলাম। এভাবেই আমার সময় কাটতে লাগলো। আর দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। 1 মাসের মধ্যে যারা আমাকে অনেক কেয়ার নিয়েছে, সবসময় আমার পাশাপাশি থেকেছে, আমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য যারা সবসময় দেখভাল করেছে। এভাবেই কখন যে সময় ফুরিয়ে যাওয়ার দিন চলে এসছে বুঝতেই পারিনি। হ্যাঁ, আজকে দুপুরে আমার ফ্লাইট। সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে গেছে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য। যারা তো সেই রাত থেকেই আমাকে উপদেশ দেওয়া শুরু করেছে, আমি কখন খাবো, কখন গোসল করবো, কোনো মেয়ের দিকে তাকাবো না। এরপর আরও কত কিছু যে বলতো, এত মনে নেই। সময় দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এখন আমার পরিবার সহ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আমি। আস্তে আস্তে আমার যাওয়ার সময় হয়ে আসছে। আব্বু আমার থেকে বিদায় নিয়ে যারার কাছে আসতে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমি এতদিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আরে পাগলি, আমি তো মাত্র কয়েকদিনে চলে যাচ্ছি। আর তাছাড়া আব্বু আম্মু তো তোমার সাথেই থাকবে, তাই না? আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখন ভিডিও কল দেবে, তাহলে তো হয়ে গেল। আমাকে এখনো জড়িয়ে ধরে কাঁদছে। আরে পাগলি, এখনো কাঁদছো কেন? আমাদের জীবনটাকে সুখী করার জন্য তো লেখাপড়া করতে যাচ্ছি। তুমি যদি এত কাঁদো তাহলে তো এখন যেতেই পারবো না আমি। ওই দেখো, বাবা মাও কাঁদছে। এবার তো একটু হাসো। আমার সময় হয়ে যাচ্ছে যাওয়ার। মাথা উপরের দিকে উঠালাম। চোখের পানিতে পুরো মুখে বন্যা হয়ে গেছে, চোখের কাজল লেটে গেছে। এবার একটু হাসো তো তুমি। তোমার হাসি না দেখলে আমি যেতে পারবো না। তখন হেসে দিল। সত্যি তখন হাসিতে মুখটা ঝরতেছিল। এরপর সবাইকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চেকিং পোর্টে চলে আসলাম। সবকিছু চেক করা শেষ হলে বিমানে উঠে গেলাম। কিছুক্ষণ পরে আমাদের বিমানটি দেশের বাইরে যাওয়ার জন্য রওনা দিল, অর্থাৎ টেক অফ করলো। বিমানের জানালা দিয়ে তাকিয়ে দেখি নিচে সবকিছু ছোট ছোট পিঁপড়ার মতো লাগছে। কম্পিউটার স্ক্রিনে দেখলাম এখন 1000 ফুট উপরে আছি। এই জায়গা থেকে এখন পড়ে গেলে আপনাদেরকে গল্প লিখে দিতে পারবো না, ভয়েস করে দিতে পারবো না। ইয়ারফোন কানে গুঁজে দিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। হঠাৎ একজন বিমানবালাটাকে ঘুম ভাঙলো। বিমান থেকে নেমে ভাড়া করা হোটেলের দিকে রওনা দিলাম। একটা কার নিয়ে হোটেলেও পৌঁছে গেলাম। সত্যি বলতে শহরটা একদম আমার মনের মতো। হোটেলটাকেও অনেক পছন্দ হলো। যাই হোক,
হোটেলের নিজের রুমে চলে গেলাম। রুমটা খুব সুন্দর করে সাজানো। এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এখন যারাকে ফোন দিতে হবে। অনলাইনে গিয়ে দেখি যারা অ্যাক্টিভ আছে। তখন যারাকে ভিডিও কল দিলাম। যারা আমার সাথে কথা বলতে পেরে তো প্রচণ্ড আকারে খুশি। এরপর আব্বু আম্মুর সাথে কথা বললাম। একটু পর হোটেল থেকে রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যারা ফোন দিয়েছে। হ্যাঁ যারা, বলো। তুমি এখনো ঘুমিয়ে আছো? যাও, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর আবার আমাকে ফোন দিবে। ওকে। এরপর উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেব, তাই ড্রেস পরে নিলাম। এরপর রওনা দেব আবারও যারার ফোন। কি করো? এই তো ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। ওকে, বাই। একটা ট্যাক্সি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর আমার গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম, কারণ এত বড় শিক্ষা প্রতিষ্ঠান এর আগে আমি কখনো দেখিনি। এরপর প্রিন্সিপালের রুমে গিয়ে সব কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করলাম। কলেজ ক্যাম্পাসে এসে কিছু বাংলাদেশি বন্ধুদের সাথে বন্ধুত্ব করে গেল। হয়ে গেল। সবার সাথে ক্লাসে চলে গেলাম। স্যার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। ক্লাস শুরু করলেন। এভাবেই আমার স্টাডি চলতে লাগলো। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। এর মধ্যে প্রায় সব সময় পরিবারের সাথে কথা বলেছি। বিশেষ করে যারার সাথে অনেক কথা বলতাম, যারা আমাকে সবসময় উপদেশ দিত কখন কি করতে হবে। সময় অতিবাহিত হয়ে চলেছে। আমার স্টাডি কমপ্লিট করতে আর মাত্র কয়েক মাস আছে। এরপরই পরীক্ষা। তবে এতদিনে এই বিদেশি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলেও মনটা সে দেশের মাটিতেই পড়ে আছে। এদেশকে আর ভালো লাগছে না। এখন শুধু নিজের দেশে ফিরে যেতে মন যাচ্ছে। মা বাবা এমনকি যারাও আমাকে ফোন করে দেশে চলে যেতে বলে, কিন্তু এখন কিভাবে যাব? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মাত্র কয়েক মাস আছে। একেবারে স্টাডি কমপ্লিট করে তারপর দেশের মাটিতে পা রাখবো। দেখতে দেখতে আমার পরীক্ষাও চলে আসলো। আমার পড়াশোনা আগে থেকেই শেষ করে রেখেছিলাম, তাই পরীক্ষাতে সবকিছু সহজভাবে পেয়েছি। একে একে সবগুলো পরীক্ষায় শেষ হয়ে যায়। কিছুদিন পর আমাদের রেজাল্ট প্রকাশ হয়। রেজাল্ট দেখে তো আমি খুশিতে জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি টপ 10 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। আমি তখনই ফোন করে বাবা মা যারাকে জানিয়ে দিলাম। ওরাও অনেক খুশি হয়েছে। সবাই মিলে চাপ দিচ্ছে দেশে ফিরে যাওয়ার জন্য। এরপর সবাইকে জানিয়ে দিলাম যে আমি 1 মাস পরে দেশে ফিরবো। যারা আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আসলে আমি আগামীকালই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে রাখছি, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই কথা বলতাম। অনেক আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে সবকিছু প্যাকিং করলাম। এরপর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে পৌঁছে চেকিং শেষ হলে বিমানে গিয়ে বসলাম। বিমান আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের দিকে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। ভাড়া মিটিয়ে বাসার গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এই 3 বছর চারপাশের পরিবেশটা অনেকটাই পাল্টে গেছে। সবকিছু প্রায় নতুন নতুন লাগছে। বাসার গেট দিয়ে ঢুকতে দেখি অনেক সুন্দর একটা ফুলের বাগান করা হয়েছে। সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে। হঠাৎ পানি পড়ার আওয়াজ পেলাম। নিশ্চয়ই গাছগুলো থেকে পানি দিচ্ছে। আস্তে আস্তে সামনে এগোতে দেখি আম্মু গাছে পানি দিচ্ছে। পেছন থেকে আম্মুর চোখ চেপে ধরলাম। আমি তো মনে মনে হাসছি। এই যারা, এখন এসব করার সময় নয়, প্লিজ ছেড়ে দে। এই যারা, ছাড় তো। আমাকে বলে হাত ছাড়িয়ে নিয়ে পিছনের দিকে ঘুরে আমাকে দেখতে পেল। হঠাৎ আমাকে দেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এরপর আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই কি জানিস যে আমি কত অপেক্ষা করেছিলাম তোর জন্য? তুই বললি 1 মাস পর আসবি, একবার আমাকে জানিয়ে আসবি না? তাহলে এই সারপ্রাইজটা কেমন করে দিতাম? হয়েছে, এখন ভিতরে চল। কলেজে গিয়েছে যারা, একটু পরেই চলে আসবে। যারা কোথায়? এরপর আমরা ভিতরে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পুরো ঘরে সব জায়গায় শুধু আমার ছবি। পাগলিটা মনে হয় আমার কথাই সারাদিন ভাবতো। যাই হোক, ওকে আজ এই সারপ্রাইজটা দিব। নিচে গিয়ে খেয়ে আসলাম। রুমে বসে বসে ফেসবুকিং করছিলাম, তখনই কারো পায়ের শব্দ পেলাম। নিশ্চয়ই রুমে কেউ আসছে। রুমে যারা প্রবেশ করলো, আর হঠাৎ আমাকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। প্রচন্ড গতি দৃশ্যে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি জানো আমি কত খুশি হয়েছি। সারপ্রাইজটি কেমন লাগলো? খুব ভালো। এরপর যারা ফ্রেশ হয়ে খেয়ে নিল। দুজনে বসে গল্প করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে বাইরে থেকে ঘুরে আসলাম।
রাতের দিকে বাসায় ফিরলাম, সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। যারাকে নিয়ে রুমে আসতে দেখি পুরো রুম ফুল দিয়ে সাজানো, ঠিক যেন বাসর রাত। এরকম করে কে সাজালো? কেন? আমি সাজিয়েছি। আজ আমরা বাসরাত করব বলেই। মাহফুজকে পিছনে ফেলিয়ে দেয়। পাঠকরা চলেন তাহলে আমরা এখান থেকে চলে যাই। এখানে এখন জয় বাংলা কনসার্ট হবে, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, কি বলেন? হ্যাঁ। খোদা হাফেজ।